হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 2 নিয়ে পড়াশোনা করছো বা পরবর্তীতে এক্সাম দিবে এটি নিয়ে, তাদের জন্য আজকের আলোচনার বিষয় হলো পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের থেকে যদি কোর্স পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সের জন্য তোমাদের যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি এখানে, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ রয়েছে আমাদের, যেটা হলো পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, তো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, তো প্রথম ভারতের রাষ্ট্রপতির যে জরুরি ক্ষমতাগুলো হলো, তার মধ্যে প্রথমে রয়েছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যেটা ক্ষমতা, যেটা সংবিধানের 352 নং ধারার 1 নং ধারায় অনুসরণে যুদ্ধ, তারপরে বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ ক্ষেত্রে বিদ্রোহ ঘটলে বা ঘটার আশঙ্কা যদি দেখা দেয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। ঠিক আছে, রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে যদি বাইরের কোনো আক্রমণ করে বা আভ্যন্তরীণ কোনো যুদ্ধ ঘোষণা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। মূল সংবিধানে বলা হয়েছে যে যে কোনো আভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে রাষ্ট্রপতি এই ঘোষণা জারি করতে পারেন। মানে যে কোনো ধরনের যদি গোলযোগ লাগে, যুদ্ধ লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা করতে পারবে। তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত ঘোষণা। ঠিক আছে, শাসনগত দিক থেকে যদি অচলাবস্থা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রেও রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। দেখো, সংবিধানের 356 নং ধারা অনুযায়ী কোনো রাজ্যের সরকার যদি কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানে কিংবা মানতে যদি ব্যর্থ হয় বা অক্ষম হয়, তাহলে রাষ্ট্রপতি সেই সকল রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বলবৎ কিন্তু করতে পারে। ঠিক আছে, সেই রাজ্যে যদি তারা রাষ্ট্রপতি দ্বারা বা সরকারের নির্দিষ্ট নিয়মগুলো মেনে না চলে বা মানতে যদি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে এই অবস্থাটা তিনি ঘোষণা করতে পারবে রাষ্ট্রপতি। আচ্ছা, 3 নম্বরে রয়েছে কি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা। সংবিধানের 360 নং ধারায় বলা হয়েছে যে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। দেশের সমস্ত অংশে বা কোনো অংশে আর্থিক স্থায়িত্ব বিপন্ন হলে বা অর্থ সংক্রান্ত কোনো সুনাম যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপরে কি মানব মণিকণ্ঠায় স্থান করে, এটা অন্য যাই হোক, আর্থিক জরুরি অবস্থা তিনি ঘোষণা করতে পারে রাষ্ট্রে যদি কোনো আর্থিক অচলাবস্থার সৃষ্টি হয় সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে রয়েছে কি রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা কি কি রয়েছে। দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাকে কয়েকটি আলাদা আলাদা ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করব। তো প্রথমটা হলো কি শাসন সংক্রান্ত ক্ষমতা। শাসন সংক্রান্ত ক্ষমতা কি আছে, যেটা হলো সংবিধানের 53 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতির হাতেই যাবতীয় শাসন সংক্রান্ত ক্ষমতা বর্তমান, মানে সমস্ত ধরনের শাসন সংক্রান্ত ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতেই দেয়া হয়েছে। মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানো প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্য। ঠিক আছে, প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্যের মধ্যে একটা পরে হলো মন্ত্রী পরিষদে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সমস্ত সিদ্ধান্তগুলোর ব্যাপারে যেন রাষ্ট্রপতিকে জানানো হয়। রাষ্ট্রপতির হাতে নিয়োগ সংক্রান্ত ক্ষমতাও বর্তমান, যে কোনো ধরনের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতে থাকে, বা তিনি কিন্তু যে কোনো ধরনের মন্ত্রী পরিষদকে সদস্যদের তিনি নিয়োগ করতে পারেন।
তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, নির্বাচন কমিশনের সদস্যগণ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করতে পারেন। ঠিক আছে, তিনি অপসারণ ক্ষমতা সম্পূর্ণরূপে ভোগ করেন। যেভাবে তিনি মন্ত্রী পরিষদের বিভিন্ন সদস্যদের নিয়োগ করে থাকেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন, সেইভাবে তিনি কিন্তু তাদের অপসারণের ক্ষমতাও তাদের হাতে দেওয়া হয়েছে। দেশে স্থল, নৌ বা বিমান এই 3 ধরনের রক্ষা বাহিনীর প্রধান নিয়োগ করেন। ঠিক আছে, স্থল সেনা, নৌসেনা এবং বিমান সেনা। ঠিক আছে, 3 ধরনের সেনার দলে যে প্রধান, তাকেও তিনি নিয়োগ করে থাকেন। রাষ্ট্রপতি হলেন দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। ঠিক আছে, দেশের প্রতিরক্ষা বাহিনীর সব থেকে উপরে রয়েছে হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলেন আনুষ্ঠানিক প্রধান। তিনি দেশের রাষ্ট্রদূত প্রেরণ করেন এবং বিদেশ থেকে আগত প্রতিনিধিদের তিনি কিন্তু গ্রহণ করে থাকেন। আচ্ছা, এরপরে রয়েছে আইন সংক্রান্ত ক্ষমতা। কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, কেন্দ্রীয় আইনসভার একটি অংশ হলেন ভারতের রাষ্ট্রপতি। সংসদের উভয় কক্ষে অধিবেশনের আহ্বান এবং স্থগিত রাখার ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই কিন্তু রয়েছে। সংসদের উভয় কক্ষ, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, 2 কক্ষেরই কিন্তু অধিবেশন আহ্বান করা এবং অধিবেশনটাকে স্থগিত রাখার ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। কার্যকাল শেষ হওয়ার আগে তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। ঠিক আছে, তার হাতে এটাও ক্ষমতা আছে যে তার কার্যকাল শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি যে কোনো সময় কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন। তিনি পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দিতে পারেন এবং বাণী প্রেরণ করতে পারেন। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্য এবং লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্যদের মনোনীত করতে পারেন। ঠিক আছে, তিনি নিজের ইচ্ছা মতো 12 জন সদস্য নির্বাচিত করতে পারেন রাজ্যসভায় এবং 2 জন সদস্য নির্বাচিত করতে পারেন সংসদের। ঠিক আছে, ভারতীয় সংসদে যারা ইঙ্গ ভারতীয় হবে। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বা তার সম্মতি ছাড়া কিন্তু যে কোনো ধরনেরই বিল হোক, সেটা কিন্তু কখনোই আইনে পরিণত হতে পারে না বা হবে না। তাছাড়া পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় এবং যুগ্ম তালিকাভুক্ত যে কোনো বিষয়ে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাও কিন্তু তার হাতে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে। আচ্ছা, 3 নম্বরে রয়েছে হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা। প্রত্যেক আর্থিক বছরের শুরুতে অর্থমন্ত্রী সাধারণত রাষ্ট্রপতি পার্লামেন্টে বাজেট পেশ করেন। ঠিক আছে, বাজেট যে পেশ করেন সেটা হলো রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর দ্বারা। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো অতিরিক্ত বাজেট পেশ করা যায় না। যদি রাষ্ট্রপতি সুপারিশ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অতিরিক্ত অর্থ বাজেট কেউ পেশ করতে পারবে না। তাছাড়া আকস্মিক ব্যয় কমানোর জন্য রাষ্ট্রপতি পার্লামেন্টের অনুমোদনের আকস্মিক তহবিল থেকে অগ্রিম অর্থ মঞ্জুর করতে পারেন। আচ্ছা, 4 নম্বর রয়েছে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে বিচার সংক্রান্ত কিছু ক্ষমতা রয়েছে, যেমন প্রথমে কি রয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তারপরে রয়েছে কি, অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। ঠিক আছে, রাষ্ট্রপতির হাতে এটাও ক্ষমতা রয়েছে যে তার যদি মনে হয় যে কোনো অপরাধীকে ক্ষমা প্রদানের যোগ্য, তাহলে সেক্ষেত্রে তিনি তাকে ক্ষমা দিতে পারেন। 3 নম্বরে রয়েছে কি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড হ্রাস করা বা মৃত্যু আদেশ স্থগিত রাখা পর্যন্ত তিনি করতে পারেন। কোনো ব্যক্তির দণ্ড সেটাকে তিনি কমাতেও পারেন, বা মৃত্যুদণ্ডে যদি কোনো ব্যক্তিকে দণ্ডিত করা হয় সেই দণ্ডটাকে তিনি কিছুক্ষণের জন্য স্থগিত রাখতে পারেন। আচ্ছা, তারপরে রয়েছে কি, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। দেখো, সংবিধানে রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেয়া হয়েছে। সেই 3টা কি, প্রথমে হলো কি, 352 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপরে 356 নং ধারা অনুযায়ী রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এবং 3য় নম্বরে হলো 360 নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা
করতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে অন্যান্য ক্ষমতা। দেখো, রাষ্ট্রপতির হাতে তিনটা যে জরুরি অবস্থার ঘোষণার ক্ষমতা রয়েছে, তাছাড়াও তিনি হলো অন্তরাজ্য পরিষদ গঠন করতে পারেন। ঠিক আছে, রাজ্যের মধ্যে, রাজ্যের ভিতরেও যদি কোনো পরিষদ গঠন করার যদি প্রয়োজন মনে হয়, তাহলে তিনি সেটাও করতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের পরামর্শ দিতে পারেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করতে পারেন, বা তার কাছে এই ক্ষমতাটা রয়েছে। তিনি ভাষা কমিশন, আর্থিক কমিশন গঠন করতে পারেন। তারপরে তিনি রাজ্যপালকে অর্ডিন্যান্স জারি করার নির্দেশ দিতে পারেন, এবং তিনি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। তো এই সমস্ত ক্ষমতাগুলো কিন্তু রাষ্ট্রপতির হাতে দেয়া হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে কি, রাষ্ট্রপতির পদমর্যাদা। ঠিক আছে, উপরিউক্ত এই ব্যাপক ক্ষমতা পরিপ্রেক্ষিতে কেউ কেউ রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক হিসেবে মনে করেন বা বলেছেন তিনি ইচ্ছে অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ এবং পদচ্যুত করতে পারেন। রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করেন, তাহলে তিনি প্রধানমন্ত্রীকেও কিন্তু পদচ্যুত করতে পারেন, বা অন্য কোনো প্রধানমন্ত্রী তিনি নিয়োগ করতে পারেন। তাই মন্ত্রীদের তার অধীনস্থ কর্মচারী বলা হয়। কিন্তু প্রকৃত অবস্থায় এরকম নয়। প্রকৃত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে একাধিক মত পার্থক্য লক্ষ্য করা যায়। তিনি ইংল্যান্ডের রাজা বা রানীর মতো জাঁকজমকপূর্ণ কি সাক্ষী গোলাপ, তারপরে মত পার্থক্য লক্ষ্য করা যায়। সাক্ষী গোলাপ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সংবিধানের ৭৪ নং ধারা অনুচ্ছেদ হিসেবে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রী পরিষদ থাকেন। ঠিক আছে, রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর দ্বারা একটি মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, যারা রাষ্ট্রপতিকে সাহায্য করে থাকেন। রাষ্ট্রপতি সেই পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য কিনা তা মূল সংবিধানে বলা হয়নি। ঠিক আছে, রাষ্ট্রপতি এবার তাদের কথা হিসেবে চলবে কিনা সেটা কিন্তু মূল সংবিধানে বলা হয়নি। তো এই নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে। তবে ভারতের সংবিধান প্রণেতারা রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক হিসেবে মেনে নিতে রাজি নন। ঠিক আছে, ভারতের শাসন ব্যবস্থায় কিন্তু কেউই রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক হিসেবে মেনে নেয় না। যেমন ডক্টর আম্বেদকরের তিনি বলেন যে ভারতের রাষ্ট্রপতি ইংল্যান্ডের রাজা বা রানীর ন্যায় একজন নাম সর্বোচ্চ শাসক, শুধুমাত্র তিনি নামে হিসেবে শুধু সর্বোচ্চ শাসক হিসেবে পরিচিত, কিন্তু কাজ হিসেবে নয়। তিনি দেশের প্রধান, কিন্তু শাসন বিভাগের প্রধান নন। ঠিক আছে, শাসন বিভাগের প্রধান কিন্তু রাষ্ট্রপতি নন। তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দ্বারা যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে রাষ্ট্রপতির কাজে সাহায্যের জন্য, তো সেই মন্ত্রী পরিষদের পরামর্শ হিসেবে চলতে কিন্তু রাষ্ট্রপতি বাধ্য হয়। সুতরাং মন্ত্রী পরিষদের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দ্বারাই রাষ্ট্রপতির সিদ্ধান্ত চালিত হয়। তার মানে হলো যে রাষ্ট্রের প্রকৃত শাসক হিসেবে যদিও সবাই রাষ্ট্রপতিকে বলা হয়েছে, কিন্তু মেন শাসক হলো প্রধানমন্ত্রী। তার দ্বারাই গঠিত মন্ত্রিসভার সমস্ত ধরনের কাজে সাহায্য করা এবং তাদের পরামর্শ অনুযায়ী চলা হলো রাষ্ট্রপতি বাধ্য হয়ে থাকে। নেহরুর মতে উই হ্যাভ নট গিভেন এনি রিয়েল পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, মানে প্রেসিডেন্টকে কিন্তু আমরা কোনো ধরনের রিয়েল পাওয়ার দেইনি নেহরুর মতে, বাট উই হ্যাভ মেড দিস পজিশন অর অথরিটি অ্যান্ড ডিগনিটি। কিন্তু তারা শুধুমাত্র এই পজিশন বা অথরিটি বা ডিগনিটাকে বানিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কোনো ধরনেরই পাওয়ার, প্রকৃত অর্থে যেটা পাওয়ার সেটা কিন্তু রাষ্ট্রপতিকে দেয়া হয়নি। তবে যাই হোক, রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা নির্ভর করে তার যোগ্যতা, বিচক্ষণতা এবং সর্বোপরি রাজনৈতিক পরিস্থিতির উপর। যে তার রাজনৈতিক পরিস্থিতি বা তার রাজনৈতিক শিক্ষা কেমন, তার উপরে কিন্তু তার ক্ষমতাটা নির্ভর করে থাকে। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।